নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা ক্লার্কশিপের যে জিকে ক্লাসটা করছিলাম গতকাল, যেখানে 2004 থেকে 2019 পর্যন্ত যে কটা ক্লার্কশিপের পরীক্ষা হয়েছে সেখান থেকে শুধুমাত্র জিকে মানে জেনারেল নলেজের যে কোশ্চেন্সগুলো আছে সেগুলো এক জায়গায় একত্রিত করে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেটারই এটা পার্ট 2 ক্লাস, ঠিক আছে? জিকের যেহেতু কোশ্চেন্স অনেক বেশি ছিল তার জন্য এই ক্লাসটাকে দুটো পার্টে ডিভাইড করা হয়েছিল। এর আগে আমরা ঠিক এইভাবেই কিন্তু হিস্ট্রির ক্লাস করেছি, মানে 2004 থেকে 2019-এর যতগুলো হিস্ট্রির কোশ্চেন এসেছিল ক্লার্কশিপে সেইগুলো আমরা একটা ক্লাসে করেছি। আর জিওগ্রাফিও আমরা ঠিক সেইভাবেই কিন্তু সলভ করেছি, সেটারও কিন্তু একটা অন্য ক্লাস রয়েছে। তোমরা যদি এখনও ক্লার্কশিপ পিওয়াইকিউ রিলেটেড সেই 3টে ক্লাস দেখোনি তো দেখে নেবে, ডিসক্রিপশনসে লিঙ্ক দেওয়া রয়েছে। আর যদি তোমাদের এটা আমাদের চ্যানেলে প্রথম ক্লাস আছে তো আমি সাজেস্ট করব যে তুমি আগে ক্লার্কশিপের সিলেবাসটা দেখো। সেটার একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানানো হয়েছে, সেখানে আগে সিলেবাসটাকে ভালো করে একটু বোঝো, কারণ সেখানে খুব ভালো করে বোঝানো হয়েছে তোমাদেরকে যে কোথায় থেকে প্রশ্ন আসবে আর কেমনভাবে প্রশ্নগুলোকে ফ্রেম করা হবে। সেটা যদি তোমরা খুব ভালো মতো বুঝতে পারো তাহলে কিন্তু বাড়িতে যারা সেলফ স্টাডি করছো, কোনো কোচিং টোচিং ফলো করছো না, তাদের জন্য খুব ভালো হেল্প হবে। তারা নিজেরাও কিন্তু বই পড়ার সময় সেটাকে মাথায় রেখেই কিন্তু টপিকগুলো পড়বে। আর যারা তোমাদের মধ্যে নতুন আছো চ্যানেলে, তাদের জন্য বলি যে যদি চ্যানেলকে এখনও তুমি সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ জব আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। আর বর্তমানে যা পরিস্থিতি রয়েছে, শুধুমাত্র জব আপডেটস না, ফুড এসে রিলেটেডও ছোটোখাটো যা ইম্পর্টেন্ট আপডেট আছে সেইগুলো চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে, তো সেগুলো নোটিফিকেশনসও তুমি সহজেই পেয়ে যাবে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আজকের বাদবাকি জিকে কোশ্চেন্সগুলো। প্রথম প্রশ্ন রয়েছে, দ্য মিনিং অফ দ্য 3 ওয়ার্ড অফ দ্য অলিম্পিক মোটো সাইটাস, অল্টিয়াস, ফোর্টিয়াস আর রেসপেক্টিভলি। প্রশ্নে বলা হচ্ছে অলিম্পিক মোটোতে যে 3টে শব্দ রয়েছে সাইটাস, অ্যাল্টিয়াস, ফোর্টিয়াস, এটার অর্থ কী? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, ফাস্টার, হায়ার, স্ট্রঙ্গার। ঠিক আছে, এটা দেখো, যেহেতু আমরা জিকে এর কোশ্চেন সলভ করছি, তো জিকেতে বেশিরভাগই স্ট্যাটিক ফ্যাক্টস থাকে, সেখানে খুব একটা এক্সপ্লেন করার জায়গা থাকে না। তো তার জন্য যে কোশ্চেনগুলোতে আমার মনে হবে যে আমাকে এক্সপ্লেন করতে হবে সেখানে আমি এক্সপ্লেন করে দেব, আর আদারওয়াইজ আমরা কিন্তু কারেক্ট উত্তর দেখে নেক্সট কোশ্চেনে মুভ করব। ঠিক আছে, যেগুলো আমরা সাবজেক্ট ওয়াইজ করেছিলাম হিস্ট্রি, জিওগ্রাফি, সেখানে আমি যথেষ্ট এক্সপ্লেন করেছি। ইভেন কোথাও কোথাও হয়তো আমি সেই টপিক নিয়েও তোমাকে বেশ ডিটেলে বুঝিয়েছি। তো এখানে কিন্তু আমরা সেরকম করব না। দু একটা কোশ্চেন হয়তো এখানে আমরা সেরকম পাবো যেখানে আমি এক্সপ্লেন করার জায়গাটা পাবো, কারণ এখানে পলিটি আর ইকোনমিক্সের কোশ্চেন্সও রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমাকে একটু ডিটেলে বুঝিয়ে দেবো জিনিসগুলো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। একটা ম্যাচ দ্য ফলোয়িং রয়েছে, এক সাইডে প্লেয়ার্সদের নেম রয়েছে আর এক সাইডে খেলার নাম রয়েছে। তো কোন প্লেয়ার কোন খেলার সঙ্গে যুক্ত সেটাই আমাদেরকে এখানে ম্যাচ করতে হবে। প্রথম নামটা তোমরা দেখতে পাচ্ছ, বিশ্বনাথ আনন্দ, আর আমরা সবাই জানি যে বিশ্বনাথ আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত। তো এর সঙ্গে অপশন 4 মানে 4টা যাবে। তো এর সাথে 4, এখানে প্রথমে দেখো বি এ রয়েছে ফার্স্টে 4 আর ডি এ রয়েছে ফার্স্টে 4। নেক্সট দেখবো আমরা ইয়াসিন মার্চেন্ট, খুব নামি স্নুকার প্লেয়ার। তো অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, কারণ এখানে দেখো 2 নম্বর রয়েছে আর এখানে 3 রয়েছে। ঠিক আছে, ইয়াসিন মার্চেন্ট হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড স্নুকার প্লেয়ার, ফার্স্ট হচ্ছে ওম প্রকাশ অগ্রওয়াল। আর তারপরেরটাও যদি তোমরা ম্যাচ করতে চাও তো দেখে নাও, সানিয়া মির্জা টেনিস প্লেয়ার আর বিজয় মার্চেন্ট ক্রিকেট প্লেয়ার। বিজয় মার্চেন্ট 1929 থেকে 1951 অব্দি ফার্স্ট ক্লাস ক্রিকেট বম্বের জন্য ইনি খেলতেন। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, দ্য মিনিং অফ সেজ ইজ। তোমাদের মধ্যে অনেকেই এর ফুল ফর্মটা জানো আর অনেকেই এর ফুল ফর্মটা জানো না। তো সেজ জিনিসটা কি সেটার আগে আমরা উত্তরটা দেখে নিই, তারপরে এটাকে আমি ডিটেলে বলছি। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। সেজ মানে হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। দেখো সেজ মানেটা কি, এটার নামেই বলে দিচ্ছে, স্পেশাল ইকোনমিক জোন। তো দেখো সেজ হচ্ছে এমন একটা ভৌগোলিক অঞ্চল যার অর্থনৈতিক আইন কানুন দেশের সকল অঞ্চলের অর্থনৈতিক আইন কানুনের থেকে একটু আলাদা থাকে। ঠিক আছে, আলাদা ইন দ্য সেন্স একটু কম থাকে সেখানে। ধরে নাও যে পুরো ইন্ডিয়াতে তুমি যদি ব্যবসা করতে চাও, কোথাও যদি তুমি ফ্যাক্টরি, প্লান্ট, এইসব ম্যানুফ্যাকচারিং ইউনিট সেট আপ করতে চাও, তো সেক্ষেত্রে হয়তো দেখা গেল যে তোমাকে সার্ভিস ট্যাক্স, ইনকাম ট্যাক্স, প্রোডাকশন ট্যাক্স, এই সমস্ত রকমের ট্যাক্সগুলো কিন্তু হয়তো 10-20% দিতে হতে পারে।
কিন্তু তোমার যদি সেই ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং ইউনিটটা সেজ এরিয়াতে সেট আপ করা থাকে, তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু ছাড় পাবে। আর 10-20% জায়গায় সেটা তুমি হয়তো 5-8% তোমাকে দিতে হতে পারে। ঠিক আছে, এটা পার্সেন্টেজটা আমি একটু উদাহরণ হিসেবে বললাম, ওটা কিন্তু এক্স্যাক্ট নয়। তো এমন এরিয়াগুলো সরকার বানায় কেন, বা এমন এরিয়া বানাবার উদ্দেশ্যটাই কি? তো দেখো, সেজ এরিয়াগুলো বিদেশি বিজনেসম্যানদেরকে অ্যাট্রাক্ট করার জন্যই স্পেশালি ডিজাইন করা হয়েছে। এই অঞ্চলগুলোতে উদ্দেশ্য থাকে যে বড় বড় যারা ব্যবসায়ী আছে বা বিদেশে যারা বিজনেসম্যান আছে, তারা আমাদের দেশে এসে ম্যানুফ্যাকচারিং ইউনিট, প্লান্ট, ফ্যাক্টরি এইসব সেট আপ করুক, যাতে আমাদের দেশের জিডিপি গ্রোথ পাক, যাতে আমাদের দেশে কর্মসংস্থানটা বৃদ্ধি পাক, আর আমাদের দেশে আমদানির চেয়ে রপ্তানিটা বেশি হয়। ঠিক আছে, মানে যদি এটাকে আমি শর্ট করে বলি, তো উদ্দেশ্য একটাই আছে যে আমরা আমাদের দেশের ইনকামটা বাড়াবো। তুমি বলবে যে ট্যাক্স কম করে দিচ্ছ, তো ইনকামটা কি করে বাড়বে? তো দেখো, ট্যাক্সটা তো খুব সামান্য, কিন্তু ওই সামান্য টাকা ছাড়ের বিনিময়ে যেগুলো আমরা পাবো, সেটা হচ্ছে মেন, যে আমাদের দেশের কর্মসংস্থানটা বাড়বে, আমাদের দেশে এমপ্লয়মেন্টটা বাড়বে। কেউ যদি এখন বাইরে থেকে এসে একটা ফ্যাক্টরি সেট আপ করতে চায়, তো সে শুধুমাত্র এক বাক্স ভর্তি টাকা আর নিজের হাত পা নিয়ে ইন্ডিয়াতে আসবে। বাদবাকি একটা ফ্যাক্টরি কারখানা বানাবার জন্য যে লেবার মজদুর দরকার, সেটা ইন্ডিয়া থেকে হায়ার করবে। ফ্যাক্টরিটাকে রান করার জন্য যে মেশিন ইঞ্জিনিয়ারগুলো দরকার, সেটা ইন্ডিয়া থেকে হায়ার করবে। আর যারা বিদেশ থেকে 10-5 জন আসবে, তারা কিন্তু ইন্ডিয়াতেই খাবারটা খাবে। তো ইন্ডিয়ার হোটেল, রেস্টুরেন্ট, এগুলোও কিন্তু একটা বিজনেস পাবে। ঠিক আছে, তো আমরা সামান্য টাকা ছাড় দিয়ে তাদের কাছ থেকে একটা বড় মোটা অ্যামাউন্ট ওসুল করে নেব। আর এটাই কিন্তু উদ্দেশ্য থাকে এই সেজ এরিয়াগুলোর। তো আশা করি বুঝতে পারছো তুমি যে সেজ এরিয়াটা কতটা ইম্পর্টেন্ট, আর ইন্ডিয়ান ইকোনমিতে এটা কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা জিনিস জেনে রাখো যে সেজটা কিন্তু 2005-এ এসেছিল ইন্ডিয়াতে, আর 2006 থেকে সেজ গঠন করার প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হু ইজ দ্য অথার অফ দ্য ডিসপিউটেড বুক দ্বিখণ্ডিত? খুব ফেমাস বইটা, অনেকেই এই বইয়ের ব্যাপারে শুনেছো তোমরা। দ্বিখণ্ডিত বইটা কে লিখেছে এটা আগে আমরা একটু দেখে নিই, তারপর আমি বলছি এর ডিটেলটা। এই বইটা লিখেছেন অপশন সি, তসলিমা নাসরিন। এই বইটা অ্যাকচুয়ালি তসলিমা নাসরিনেরই বায়োগ্রাফি। এটা 2003-এ বাংলাদেশে পাবলিশড হয়েছিল, আর পাবলিশড হওয়ার সাথে সাথেই কিন্তু বইটাকে ব্যান করে দেওয়া হয়েছে। বাংলাদেশে ব্যান আছেই বইটা, আর ইন্ডিয়াতেও কিন্তু বইটাকে 2-3 বছরের জন্য ব্যান করে দেওয়া হয়েছিল। কারণ মনে করা হয়েছিল যে বইটাতে কিছু এমন কথা লেখা আছে যেগুলো ধর্মীয় বিশ্বাসের অবমাননা করে এবং অশ্লীলতা রয়েছে বইটাতে, তো তার জন্য বইটাকে ব্যান করা হয়েছিল। কিন্তু পরে আবার এই বইটাকে 2018-তে পেঙ্গুইন পাবলিকেশন বইটাকে ইংলিশে পাবলিশড করে, আর বইটার নাম পাল্টে দিয়ে স্প্লিট আ লাইফ রেখে দেওয়া হয়। ঠিক আছে, আর যারা তসলিমা নাসরিনকে চেনো না, তাদের জন্য বলে দিই যে ইনি একজন নভেলিস্ট, আর ইনি অনেক পোয়েমও লিখেছেন। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। উইচ ওয়ান ইজ দ্য টাইটেল অফ অস্কার উইনিং ফিল্ম? নিম্নগুলির মধ্যে কোনটা অস্কার উইনিং ফিল্মের টাইটেল রয়েছে? ঠিক আছে, অস্কার উইনিং ফিল্ম চেয়েছেন। তো এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সেন্সে বলছে না, এটা একটা স্ট্যাটিক ফর্মে রয়েছে। দেখো তুমি, এখানে মাত্র একটাই মুভির নাম রয়েছে, টাইটানিক, যে অস্কার পেয়েছে। বাদবাকি সিনেমাগুলো কিন্তু মুভির জন্য অস্কার পায়নি, মানে বেস্ট মুভির জন্য অস্কার পায়নি। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে গেল টাইটানিক। আচ্ছা, এবার 2024-এ তো অস্কার ডিক্লেয়ার হয়ে গেছে, তো 2024-এ বেস্ট পিকচার কোনটা, সেটার অ্যান্সার কি হবে? সেটার অ্যান্সার হয়ে যাবে ওপেনহাইমার। খুবই চর্চায় আছে মুভিটা, ইউটিউবে এখনও তার মেমসগুলো ঘুরে বেড়ায়। আর যদি তোমায় জিজ্ঞেস করা হয় যে বেস্ট অ্যাক্টরকে, তো বেস্ট অ্যাক্টর অস্কার পেয়েছে যে, তার নাম হচ্ছে কিলিয়ান মার্ফি। কিলিয়ান মার্ফি কোন মুভির জন্য অ্যাওয়ার্ডটা পেয়েছেন? তো কিলিয়ান মার্ফি কিন্তু এই ওপেনহাইমারের জন্যই অ্যাওয়ার্ড পেয়েছেন, উনি লিড রোলে ছিলেন মুভিতে। তোমরা যে মিমে যে চেহারাটা দেখো, সেটাই কিন্তু কিলিয়ান মার্ফি। নেক্সট হচ্ছে যে বেস্ট অ্যাক্ট্রেসকে, তো বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে ইমা স্টোন, আর উনি কিন্তু পুয়ার থিংস মুভির জন্য বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ডটা পেয়েছেন। ঠিক আছে, আর লাস্ট যেটা বলবো সেটা হবে বেস্ট ডিরেক্টর। তো বেস্ট ডিরেক্টর হচ্ছে ক্রিস্টোফার নোলেন, আর উনি কোন মুভি ডিরেক্ট করার জন্য অ্যাওয়ার্ডটা পেয়েছেন? তো উনি অবভিয়াসলি ওপেনহাইমার মুভিটা ডিরেক্ট করার জন্য অ্যাওয়ার্ডটা পেয়েছেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। উইথ উইচ গেম ইজ দ্য ডাবল ফল্ট অ্যাসোসিয়েটেড? প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিত খেলাগুলির মধ্যে কোন খেলার সঙ্গে ডাবল ফল্ট শব্দটা যুক্ত রয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লন টেনিস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা।
দ্য ডিরেক্টর অফ দ্য ফিল্ম নেতাজি দ্য ফরগটন হিরো ইজ। প্রশ্ন বলা হচ্ছে যে নেতাজি দ্য ফরগটন হিরো মুভির ডিরেক্টর কে ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শ্যাম বেনেগল। শ্যাম বেনেগলের এই বছরে একটা খুব সুন্দর মুভি রিলিজ হয়েছে, নাম হচ্ছে মুজিবুর রহমান নিয়ে মুভিটা আছে। ওটিটিতে রিলিজ হয়েছে কিনা আমি জানি না, কিন্তু মুভিটার খুব চর্চাই আছে। তোমরা মুভিটা যদি কোথাও পাও তো অবশ্যই এটাকে একটু দেখবে। এরকম মুভি দেখাটা অ্যাকচুয়ালি তোমাদের পড়াশোনার সঙ্গেও যুক্ত, কারণ হচ্ছে যে কোনো না কোনো হিস্ট্রির একটা অংশ সেই মুভিতে রয়েছে। আর কোনো দিন যদি এক্সামে এরকম কোনো প্রশ্ন আসে মানে সেই টপিক রিলেটেড, তো তুমি সেটা সলভ করতে পারবে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, হু রোট পথের দাবি? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, লাইক হিজ ফাদার তিমির বরণ ইন্দ্রনীল ভট্টাচার্য প্লেড উইচ ইনস্ট্রুমেন্ট? প্রশ্নে বলা হচ্ছে ইন্দ্রনীল ভট্টাচার্য নিজের বাবা তিমির বরণের মতনই কোন মিউজিক প্লেয়ারটা প্লে করেন? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সরোদ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, হু ডিরেক্টেড দ্য মেমোরেবল পিকচার ইয়েস্টারডে টুডে টুমোরো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভিত্তোরিও দে সিকা। প্রশ্নে বলা হচ্ছে যে ইয়েস্টারডে টুডে টুমোরো নামক বিখ্যাত সিনেমাটি কে ডিরেক্ট করেছিলেন? ভিত্তোরিও দি সিকা। নেক্সট প্রশ্ন দেখব আমরা, পুলক বন্দ্যোপাধ্যায়, a noted Bengali lyricist, died unfortunately. What was the reason of his death? প্রশ্ন বলা হচ্ছে যে পুলক বন্দ্যোপাধ্যায় যিনি একজন লিরিসিস্ট, ওনার মৃত্যুর কারণ কি? তো অ্যাকচুয়ালি উনি আত্মহত্যা করেছিলেন, তো ওর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন জীবনানন্দ দাস পোয়েম বনলতা সেন। তো প্রশ্নে বলা হচ্ছে যে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রূপে জীবনানন্দ দাশের পোয়েমের লাইন দিয়েছে, এটাকে আমাদেরকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো লাইনটা রয়েছে, চুল তার কবেকার অন্ধকার, আর এর মাঝখানে রবে বিদিশার নিশা। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, উইথ উইচ গেম দ্য আফগান কাপ ইজ অ্যাসোসিয়েটেড? কোশ্চেনটাতে মনে হয় একটু ভুল আছে, আফগান কাপ হবে নাকি আগা খান কাপ হবে? তো আমার মনে হয় এখানে যদি আগা খান কাপ হয় তাহলে উত্তরটা হয়ে যাবে হকি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান ডিক্লেয়ার্ড? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কি ডিক্লেয়ার করতে পারে? ন্যাশনাল ইমার্জেন্সি, কনস্টিটিউশনাল ইমার্জেন্সি, ফিনান্সিয়াল ইমার্জেন্সি। তো এই তিনটেই কিন্তু ভারতের রাষ্ট্রপতি ডিক্লেয়ার করতে পারে। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। এটা বুঝতেই পারছো, পলিটি বা কনস্টিটিউশন থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে। আর আর্টিকেলসগুলো এর থেকে রিলেটেড একটু জেনে নাও। আর্টিকেল 352 যেটা হচ্ছে সেটা ন্যাশনাল ইমার্জেন্সির সঙ্গে রিলেটেড আছে, 356 হচ্ছে কনস্টিটিউশনাল ইমার্জেন্সির সঙ্গে রিলেটেড, আর আর্টিকেল 360 হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি রিলেটেড। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, আ বুক প্রাণের রহস্যের সন্ধানে বিজ্ঞান ওয়াজ গিভেন রবীন্দ্র পুরস্কার, হু ইজ দ্য রাইটার? প্রশ্নে বলা হচ্ছে যে রবীন্দ্র পুরস্কার জয়ী বই যেটা রয়েছে প্রাণের রহস্য সন্ধানে বিজ্ঞান, এই বইটার লেখিকা কে বা লেখক কে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপরাজিতা বসু। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, শারদা কৃষ্ণমূর্তি ওয়াজ গিভেন আ নিউ নেম কবিতা কৃষ্ণমূর্তি অ্যাজ আ প্লেব্যাক সিঙ্গার বাই হুম? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হেমন্ত কুমার। বর্তমানে যে কবিতা কৃষ্ণমূর্তি প্লেব্যাক সিঙ্গার রয়েছেন ওনার নাম শারদা কৃষ্ণমূর্তি ছিল, আর সেটাকে হেমন্ত কুমার চেঞ্জ করে দিয়ে কবিতা কৃষ্ণমূর্তি করে দিয়েছেন। ঠিক আছে, তো প্রশ্ন জিজ্ঞেস করেছিল যে কার দ্বারা এই চেঞ্জটা হয়েছে, তো সেটা হচ্ছে হেমন্ত কুমার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, the Supreme Court of India has been granted the power of judicial review, a feature which was borrowed from the Constitution of? প্রশ্নে বলা হচ্ছে যে ভারতের সুপ্রিম কোর্টকে বিচার বিভাগীয় পর্যালোচনের ক্ষমতা দেয়া হয়েছে, সংবিধান থেকে ধার করা হয়েছে। তো কোন সংবিধান থেকে এটা ধার করা হয়েছে সেটাই জিজ্ঞেস করছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ইউএস এর কনস্টিটিউশন থেকে জুডিশিয়াল রিভিউটা ধার নেওয়া হয়েছে। ঠিক আছে, কিংবা আইডিয়াটা সেখান থেকে নেওয়া হয়েছে। তোমাদের মধ্যে অনেকেরই মনে হয়তো চলতে পারে যে জুডিশিয়াল রিভিউটা কী জিনিস। তো দেখো, জুডিশিয়াল রিভিউ একটা এমন ক্ষমতা যেটা সুপ্রিম কোর্টকে দেয়া হয়েছে আমাদের কনস্টিটিউশনের দ্বারা, যেটাকে ব্যবহার করে সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট হোক, সে যে কোনো আইনকে চেক করতে পারে যে সেই আইনটা আমাদের কনস্টিটিউশন অনুযায়ী আছে কিনা, আমাদের কনস্টিটিউশনের অন্য কোনো আইন বা অন্য কোনো আর্টিকেলকে লঙ্ঘন করছে কিনা।
যদি দেখা গেল যে সেই আইনটা কিন্তু আমাদের কনস্টিটিউশনের মতে নয় বা আমাদের কনস্টিটিউশনকে ফলো করছে না, তখন কিন্তু সেই আইন হোক বা সেই রুল হোক সেটাকে আনকনস্টিটিউশনাল কিংবা অসাংবিধানিক ঘোষণা করা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, হু ইজ কল্ড উইজার্ড অফ হকি? খুব সোজা প্রশ্ন, কাকে হকির জাদুকর বলা হয়? আর এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ধ্যানচাঁদ। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য ফার্স্ট উইমেন এয়ার মার্শাল অফ দ্য ইন্ডিয়ান এয়ার ফোর্স ওয়াজ। তোমাদের মধ্যে যারাই আমাদের উইমেন্স ডে স্পেশাল ভিডিও প্রথমা বলে যেটা আছে সেটা যদি দেখে থাকো তাহলে এর উত্তরটা খুব সহজেই পারবে। সেই ভিডিওতে কিছুই না, জাস্ট ইন্ডিয়ার যে প্রথম মহিলা ছিলেন, মানে যে কোনো ফিল্ডেই প্রথম মহিলা, সেটার একটা লিস্ট প্রোভাইড করানো হয়েছে। আর আর সেই নারীদের বিষয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। যদি সেই ভিডিওটা দেখোনি তো অবশ্যই দেখে নেবে, সেটা স্ট্যাটিক জিকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক বলতে পারো। ঠিক আছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মিস পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু ডিসাইডস ওয়েদার আ বিল ইজ আ মানি বিল অর নট? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্য স্পিকার অফ লোকসভা। প্রশ্নে বলা হচ্ছিল যে কে ডিসাইড করে যে একটা বিল মানি বিল আছে কি নেই। মানি বিল কি জিনিস হয়? তো দেখো, যখন পার্লামেন্টে অনেকগুলো বিল বা অনেকগুলো প্রস্তাবনা রাখা হয়, তো তো সেগুলোর মধ্যে কিছু বিলস থাকে যেগুলো ট্যাক্সেশন কিংবা পাবলিক এক্সপেন্ডিচারের সঙ্গে যুক্ত থাকে। তো সেই বিলগুলোকেই, মানে যেগুলো ধরে নাও একটা, মানে ব্রড সেন্সে বলছি, ধরে নাও যেই বিলগুলো ফিনান্সিয়াল ম্যাটারের সঙ্গে রিলেটেড থাকে সেইগুলোকে কিন্তু আমরা মানি বিল বলে থাকি। ঠিক আছে, তো সেই বিলটা আগে স্পিকারকে দেখানো হয়, আর স্পিকার তখন সেটার মঞ্জুরি দেয় যে হ্যাঁ এটা মানি বিল আছে কিংবা না এটা মানি বিল নেই। ঠিক আছে, এই মানি বিলের ডেফিনেশন আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল 110-এ লেখা রয়েছে। আর স্পিকারের বলাতে বা না বলাতে কি হতে পারে? তো দেখো, স্পিকার যদি বলে দেয় যে সেটা মানি বিল আছে, তো তখন সেই বিল পাস হওয়ার জন্যে নিয়মগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, নর্মালি একটা বিলকে পাস করার জন্যে যা আইনগুলো অ্যাপ্লাই করা হয়, দেখো এটা খুব ছোট্ট মানে ক্লাস বলতে পারো, এখানে আমরা মেনলি ফোকাস করেছি এমসিকিউ এর উপরে। তো আমি হয়তো কোনোভাবে সম্পূর্ণ পলিটিতে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে, তো সেটা না করে জাস্ট এইটুকুটাই মাথায় রাখো যে মানি বিল কী জিনিস হয় আর কে মঞ্জুরি দেয়। না, এটার একটা ক্লাস আমি নেব, তো সেখানে আমি এইসব তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তো মানি বিলটা আশা করি যেটুকুটা বুঝালাম বুঝে গেছো। ওকে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু ইজ কালকুট ইন বেঙ্গলি লিটারেচার? বাংলা সাহিত্যে কালকুট কে? এর উত্তর আশা করি তোমরা সবাই জানো। এর সঠিক উত্তর হবে অপশন ডি, সমরেশ বসু। সমরেশ বসুর পেন নেম হচ্ছে কালকুট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, বিফোর এক্সপায়ারি অফ দ্য টার্ম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি রিমুভড ফ্রম অফিস বাই। প্রশ্নে বলা হচ্ছে যে প্রেসিডেন্টের টার্মটা শেষ হওয়ার আগেও কিন্তু প্রেসিডেন্টকে তার পোস্ট থেকে সরানো যেতে পারে পার্লামেন্টের দ্বারা। তো কোন পদ্ধতির দ্বারা প্রেসিডেন্টকে তার পদ থেকে সরানো যেতে পারে? তো আমরা অপশনসগুলো দেখে নেব, আর অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর, ইমপিচমেন্ট বাই পার্লামেন্ট। ঠিক আছে, প্রেসিডেন্টকে যদি সরাতেই হয় তো পার্লামেন্টের দ্বারা ইমপিচমেন্ট করা হয় প্রেসিডেন্টের। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ফর উইচ গেম দ্য উবার কাপ ইজ গিভেন? কোন খেলায় উবার কাপ দেওয়া হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন খেলায় উবার কাপ দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, হু ইজ কল্ড ব্ল্যাক পার্ল ইন ফুটবল গেম? ব্ল্যাক পার্ল কাকে বলা হয় ফুটবলে? আর এর উত্তর তোমরা সবাই জানো, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, পেলেকে বলা হয় ব্ল্যাক পার্ল। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য গোল্ডেন জুবলি অফ এশিয়া আফ্রিকা কনফারেন্স ইন ব্যাংডুং টুক প্লেস ইন। প্রশ্নে বলা হচ্ছে যে ব্যাংডুংয়ে এশিয়া আফ্রিকা সম্মেলনের যে সুবর্ণ জয়ন্তীটা অনুষ্ঠিত হয় সেটা কোন দেশে অবস্থিত? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইন্ডোনেশিয়া। ইন্ডোনেশিয়াতে ব্যাংডুং রয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট? নিম্নগুলির মধ্যে কোনটা আমাদের ফান্ডামেন্টাল রাইট নয়? তো রাইট অ্যাগেনস্ট এক্সপ্লয়টেশন আমাদের ফান্ডামেন্টাল রাইট আছে, ইকুয়ালিটি বিফোর ল আমাদের ফান্ডামেন্টাল রাইট আছে, রাইট টু ফ্রিডম অফ রিলিজন এটাও কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইট আছে, আর ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক এটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইট না, এটা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির পার্টের মধ্যে পড়ে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু ওয়াজ নট আ মেম্বার অফ ক্যাবিনেট মিশন? ক্যাবিনেট মিশন যে আমাদের দেশে এসেছিল, এটা দেখো হিস্ট্রি থেকে একটা কোশ্চেন এখানে আছে,
তো ক্যাবিনেট মিশনে 3 জন এসেছিল, আর নিম্নগুলির মধ্যে একজন কিন্তু ক্যাবিনেট মিশনের মেম্বার নন। তো কে মেম্বার নেই সেটাই আমাদেরকে জিজ্ঞেস করেছে। তো প্যাথিক লরেন্স মেম্বার ছিলেন, স্ট্যাফোর্ড ক্রিস্প ক্যাবিনেট মিশনের মেম্বার ছিলেন, আর এভি আলেকজান্ডারও কিন্তু ক্যাবিনেট মিশনের মেম্বার ছিলেন। জন সাইমন কিন্তু সাইমন কমিশনের মেম্বার ছিলেন, ক্যাবিনেট মিশনের মেম্বার ছিলেন না। তো অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। দ্য আর্লিয়ার প্লেস অফ নন্দীকর ওয়ার ডিরেক্টেড বাই। তো প্রশ্নে বলা হচ্ছে নন্দীকরের যে আগেকার নাটকগুলো ছিল সেইগুলোর পরিচালনা কে করেছেন? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। অজিতেশ বন্দ্যোপাধ্যায় নন্দীকরের আগেকার নাটকগুলো ডিরেক্ট করেছিলেন। ঠিক আছে, নন্দীকর কি? তো নন্দীকর একটা থিয়েটার গ্রুপের নাম। নেক্সট প্রশ্ন দেখব আমরা। পঞ্চায়েতি রাজ ইজ অর্গানাইজড অ্যাট। প্রশ্নে বলা হচ্ছে যে পঞ্চায়েতি রাজ সিস্টেমটা কটা টায়ারে বা কটা স্তরে অর্গানাইজড করা হয়েছে। তো পঞ্চায়েতি রাজ আমরা জানি যে এটা 3 স্তরীয়, মানে 3 টায়ার সিস্টেম। এটা কি কি স্তর রয়েছে? প্রথমটা রয়েছে গ্রামীণ বা ভিলেজ, নেক্সটটা হচ্ছে পঞ্চায়েত সমিতি যেটা ব্লক লেভেলে, আর লাস্ট হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে, যেটাকে আমরা জেলা পরিষদ বলি, তাই তো? তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হু ইজ দ্য আর্টিস্ট অফ কথা অমৃত সম্মান? তো কথা অমৃত সম্মানের আর্টিস্টের নাম কি? তো নাম হয়ে যাবে শাওলি মিত্র। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য রিসেন্টলি পাবলিশড রিপোর্ট অফ কেলকার কমিটি ইজ। তো এটা হয়ে যাবে আমাদের ট্যাক্স সিস্টেম অফ ইন্ডিয়া। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। কেলকার কমিটির দ্বারা যে রিপোর্টটি পেশ করা হয়েছে সেটার সাবজেক্ট ম্যাটার কি, এটাই জিজ্ঞেস করেছিল প্রশ্নে, আর এটার উত্তর হয়ে যাচ্ছে ট্যাক্স সিস্টেম অফ ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হু রোট যারা বৃষ্টিতে ভিজেছিল? প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে যে যারা বৃষ্টিতে ভিজেছিল কার লেখা? তো খুব সোজা, এটা জয় গোস্বামীর লেখা। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অফ আউটসোর্সিং অফ সার্ভিস ফ্রম ইউএসএ টু ইন্ডিয়া। প্রশ্নে বলা হচ্ছে যে ইন্ডিয়া থেকে যে ইউএসএতে আউটসোর্সিং করা হচ্ছে, আউটসোর্সিং মানে হচ্ছে যে ইন্ডিয়ার লোকজনকে ইউএসএতে কাজ দেওয়া হচ্ছে। তো এর ফলে ইন্ডিয়াতে কি হচ্ছে? তো এর ফলে ইন্ডিয়াতে এমপ্লয়মেন্ট ইনক্রিজ হচ্ছে, আর কি হবে? অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি এখন যে আর জিজ্ঞেস করবে তা না, এই কোশ্চেনটা হয়তো সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্সে ঘোরাফেরা করছিল, মানে 2006-07 এই সময়কার, বাট প্রেজেন্ট সিনারিওর সঙ্গে কোনো এর রিলেশন নেই। তো এই প্রশ্নটাকে ইগনোরও করতে পারো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। দ্য ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু কনকোয়ার্ড মাউন্ট এভারেস্ট। এটা সবাই জানি আমরা যে প্রথম মাউন্ট এভারেস্টে যে মহিলা জয়ী করেছিল ওনার নাম হচ্ছে অপশন বি বাচেন্দ্রী পাল। আগেন বলবো তোমাদেরকে যে ফার্স্ট উইমেন ইন এভরি ফিল্ড, এই ভিডিওটা কিন্তু দেখে নেবে, চ্যানেলে রয়েছে। খুব বেশি হলে তোমাদের 10 থেকে 12 মিনিট যাবে, কিন্তু 10 থেকে 12 মিনিটে একবার তোমাদের যদি সেই নামগুলো জানা থাকে, ভবিষ্যতে যদি কোনো পরীক্ষায় জিজ্ঞেস করে তো অবভিয়াসলি তোমরা অ্যান্সারটা করে আসতে পারবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান চেস প্লেয়ার হু ডিফিটেড আ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন? প্রশ্নে বলা হচ্ছে যে নিম্নগুলির মধ্যে কে ভারতীয় যে চেস খেলার মধ্যে বা দাবা খেলার মধ্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে হারিয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বিশ্বনাথ আনন্দ। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। পরশুরাম ইজ দ্য পেন নেম অফ। পরশুরাম কার পেন নেম? ঠিক আছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাজশেখর বসু। দেখো, আজকের কোশ্চেন পেপারে কিন্তু বেশিরভাগই লিটারেচার থেকে প্রশ্ন আছে। গতকাল আমরা করেছিলাম সেখানে কিন্তু স্পোর্টস থেকে আর পার্সোনালিটি থেকে প্রশ্ন ছিল, আর আজকে কিন্তু বেশিরভাগই লিটারেচার থেকে আছে। তার মানে বুঝতে পারছো তুমি যে আমাদেরকে জিকে যদি প্রিপেয়ার করতে হয় তো সেখানে পার্সোনালিটি, স্পোর্টস আর আর্ট অ্যান্ড কালচারের নলেজটা কিন্তু রাখতে হবে, তাহলেই কিন্তু তুমি এক্সামে ভালো স্কোর করতে পারবে। ঠিক আছে, কনস্টিটিউশন থেকে যা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ সেটাকে তুমি ইগনোর করতে পারো, কারণ কনস্টিটিউশনের আমরা আলাদাভাবে প্র্যাকটিস করব। কিন্তু স্ট্যাটিক জিকের আলাদাভাবে প্র্যাকটিস করতে যদি বলা হয় তখন কিন্তু আমাদের মাথায় নানা রকম প্রশ্ন ঘোরে যে কী জিজ্ঞেস করবে, কোথায় থেকে প্রশ্ন আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই বা কী আসবে। তো কারেন্ট অ্যাফেয়ার্সে তুমি দেখতে পাচ্ছ যে শুধু সিনেমা থেকে প্রশ্ন এসেছে, আর না হলে আর্ট অ্যান্ড কালচার থেকে প্রশ্ন থাকছে, লিটারেচার থেকে প্রশ্ন থাকছে, স্পোর্টস থেকে প্রশ্ন থাকছে, আর পার্সোনালিটি থেকে প্রশ্ন থাকছে। প্রশ্ন যে খুব কঠিন থাকছে তা না, কিন্তু যদি না জানা থাকে তাহলে কিন্তু এগুলো 1 মার্কস করে তুমি হারিয়ে আসবে। তার জন্যই বলবো যে টপিকগুলো আমরা বুঝতে পারছি পিওয়াইকিউ সলভ করার সময়, তো এগুলোকে কোথাও লিখে নাও,
কিংবা এগুলোকে মাথায় রাখো যখন তুমি প্রিপেয়ার করবে জিকের জন্য, তখন এই টপিকগুলোকে বেশ ভালো করে প্রিপেয়ার করবে। আর আমি তো আছি হেল্প অ্যান্ড গাইডের জন্য, আমিও তোমাকে টাইম টু টাইম এগুলোর ক্লাস নিয়ে নিয়ে এমসিকিউ প্র্যাকটিস করিয়ে কিংবা ডিটেল ক্লাস প্রোভাইড করে টপিকগুলোকে আর একটু তোমাদের স্ট্রং করে দেব। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। দ্য ফিল্ম চারুলতা ডিরেক্টেড বাই সত্যজিৎ রে ইজ বেসড অন দ্য স্টোরি। প্রশ্নে বলা হচ্ছে যে চারুলতা সিনেমাটি, যেটা সত্যজিৎ রায়ের দ্বারা ডিরেক্টেড, তার গল্পটা, তার কাহিনীটা কিসের উপরে বেস করে, কোন বইয়ের উপরে বা কোন নোভেলের উপরে বেসড করে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে নষ্টনীর, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। লর্ড হনুমান ইজ সিম্বলাইজড উইথ উইচ স্পোর্টস। প্রশ্নে বলা হচ্ছে যে ভগবান হনুমান কোন খেলার প্রতীক, আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রেসলিং। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। দ্য নেম অফ দ্য স্পেস ক্রাফট উইচ ল্যান্ডেড ভেরি নিয়ার টু দ্য প্ল্যানেট স্যাটার্ন ইজ। প্রশ্নে বলা হচ্ছে যে যে মহাকাশ যানটি শনি গ্রহের খুব কাছে অবতরণ করেছে তার নামটি কি, আর এর সঠিক উত্তর হবে, অপশনস দেখে নেব আমরা, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর, ক্যাসিনি হুইগেন। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। উইচ অফ দ্য ফলোয়িং কোর্ট ইজ রেসপন্সিবল ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস। নিম্নগুলির মধ্যে কোন কোর্ট আমাদের ফান্ডামেন্টাল রাইটকে এনফোর্স করতে পারে। যদি আমাদের ফান্ডামেন্টাল রাইট কখনো কেড়ে নেওয়া হয় বা বা কোনোভাবে কোনো কারণে আমাদের সেটা প্রোভাইড না করানো হয়, তখন আমরা কোন কোর্টে যাব, এটাই প্রশ্ন জিজ্ঞেস করছে। তো খুব সোজা, আমরা যে কোনো কোর্টেই যেতে পারি, হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে। তো অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যাবে। সুপ্রিম কোর্ট ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে কিন্তু একটু লিমিটেড আছে, কিন্তু হাইকোর্টের কাছে ফুল পাওয়ার আছে। সো এই ফান্ডামেন্টাল রাইটের কেসেই কিন্তু শুধুমাত্র হাইকোর্ট বেশি ইম্পর্ট্যান্ট, বেশি পাওয়ারফুল। ঠিক আছে, সুপ্রিম কোর্ট আর্টিকেল ৩২-এর আন্ডারে কিন্তু আমাদেরকে ফান্ডামেন্টাল রাইটসটা প্রোভাইড করাবার চেষ্টা করবে বা প্রোভাইড করাবে। ঠিক আছে, কিন্তু হাইকোর্ট আর্টিকেল ৩২-এর সাথে সাথে ২২৬ আর্টিকেলের আন্ডারেও কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটের রক্ষা করবে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিক্লেয়ার্স ইন্ডিয়া আ সেকুলার স্টেট, দিস মিনস দ্যাট। প্রশ্নে বলা হচ্ছে যে ভারতীয় সংবিধানে ভারতকে সেকুলার স্টেট বলা হয়েছে, তো এটার মানেটা কি। তো এর সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি। দ্য স্টেট রিগার্ডস রিলিজন অ্যাজ আ প্রাইভেট অ্যাফেয়ার অফ দ্য সিটিজেন অ্যান্ড ডাজ নট ডিসক্রিমিনেট অন দ্য বেসিস। মানে ধর্ম বা রিলিজন ব্যাপারটা একটা প্রাইভেট ম্যাটার, আর ধর্ম বেসিসে কাউকে কোনো বিশেষ অধিকার দেওয়া হবে না, সবাই সমান আছে, ধর্মের বেসিসে কিন্তু ডিসক্রিমিনেট করা হবে না। নেক্সট প্রশ্ন দেখব আমরা। ফর উইচ গেম ইজ দ্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ বিং অ্যাওয়ার্ডেড। নিম্নগুলির মধ্যে কোন খেলায় ইন্দিরা গান্ধী গোল্ড কাপ প্রদান করা হয়, আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উইমেন্স হকি। নেক্সট প্রশ্ন দেখব আমরা, এটা নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন। ঠিক আছে, ইন্ডিয়াজ র্যাঙ্ক ইন HDI মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কি আছে অ্যাজ অফ 2021-22 বলেছে এখানে। তো 2021-22 না, আমরা এটাকে 23-24-এর রেসপেক্টে দেখব। তো 23-24-এর রেসপেক্টে আমরা কিন্তু 134 আছি, এখানে 32 আছে লেখা, কিন্তু আমাদের র্যাঙ্ক এখন মানে ইন্ডিয়ার র্যাঙ্ক এখন 134 আছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে। 21-22 অনুযায়ী কিন্তু 132 ছিল। আর এর পাশাপাশি তাহলে আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কে পাবলিশ করে। তো এর উত্তরটা হয়ে যাবে UNDP কিংবা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, আর UNDPর হেডকোয়ার্টার কোথায় আছে? তো এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে। তো টোটাল আমরা জিকেতে 90টার মতন প্রশ্ন করলাম। ঠিক আছে, আর এছাড়াও যে লিঙ্কড কোশ্চেন্স আমরা কটা করেছি সেটা তো কাউন্ট করিনি, বাট ঠিক আছে, আমরা 90টা কোশ্চেন্স করেছি বলতে পারি। তাহলে আমরা আজ অবধি 2004 থেকে 2019 WBPSC ক্লার্কশিপ কোশ্চেন পেপার থেকে হিস্ট্রি সলভ করেছি, জিওগ্রাফি সলভ করেছি, আর জিকে সলভ করেছি। আর জিকের মধ্যেই কিন্তু কনস্টিটিউশন বা পলিটি আর ইকোনমিক্সও ছিল। ঠিক আছে, তাহলে বলতে পারো আমরা 5টা কোশ্চেন্স, তাহলে বলতে পারো আমরা 5টা টপিক এখান থেকে সলভ করে নিয়েছি। ঠিক আছে, এবার কিন্তু আমরা কিছু অন্য রকমের প্রশ্ন দেখব। অন্য স্টেটে যে ক্লার্কশিপের পরীক্ষা হয় সেখানে কেমন ধরনের প্রশ্ন আসে, নেক্সট ক্লাস থেকে আমরা এবার সেগুলো ফলো করব। ঠিক আছে,
তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে, আর তোমার ফ্রেন্ডস যারা রয়েছে যারা ক্লার্কশিপের প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো। এটা দেখো এমসিকিউ আছে, তো শুধুমাত্র যে ক্লার্কশিপেই কাজে দেবে তা না, তুমি যদি সেই মাধ্যমিক লেভেলের অন্য কোনো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তো সেখানেও কিন্তু কাজে দেবে। যেমন বলতে পারি আমরা এটা ক্যালকাটা পুলিশ বা ডাব্লিউবিপির জন্যও কিন্তু হেল্পফুল হতে পারে এই এমসিকিউসগুলো। ঠিক আছে, কারণ কোশ্চেন্স কখনোই মার্ক থাকে না যে এটা শুধুমাত্র এই পরীক্ষায় আসবে আর এটা এই পরীক্ষায় আসবে না। আফটার অল এইসব তো জিকে, তাই তো। তো এটা যে কোনো পরীক্ষাতেই আসতে পারে। আর আমি আবার বলবো যে যদি চ্যানেলকে তুমি এখনও সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।